প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি। আমি একটি কাজ, ক্ষমতা, শক্তি আমি একটি উদ্দীপক লিখেছি। দেখো, একটি বস্তু 50 মিটার উচ্চতায় আছে। এটা হচ্ছে ভূমি। একটি বস্তু 50 মিটার উচ্চতায় আছে। 50 মিটার, এ থেকে বি পর্যন্ত 50 মিটার। এ থেকে বি পর্যন্ত 50 মিটার উচ্চতায় আছে। আর এ থেকে সি পর্যন্ত 30 মিটার। এ থেকে সি পর্যন্ত 30 মিটার। এখন বস্তুটিকে যদি বি বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়, বি বিন্দুতে থেকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এটি একসময় ভূমিতে পড়ে যাবে। একসময় ভূমিতে পড়বে। খেয়াল করো। আচ্ছা, আমি আবারও বলতেছি যে একটি বস্তু এ থেকে বি, মানে ভূমি হচ্ছে এ থেকে বি পর্যন্ত উচ্চতা হচ্ছে 50 মিটার। আর এ থেকে সি পর্যন্ত উচ্চতা হচ্ছে 30 মিটার। তারপরে বস্তুটির ভর m সমান 40 কেজি। বস্তুটির ভর m সমান 40 কেজি। আর এই অধ্যায়টির নাম হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, ক্ষমতা ও শক্তি। এখন কতে আছে যে প্রশ্ন আছে যে গতিশক্তি কাকে বলে? গতিশক্তি কাকে বলে? গতিশক্তি কাকে বলে? কোন বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা গতিশক্তি বলি। কোন বস্তু কাজ করার সামর্থ্য অর্জন করে, কোন বস্তু তার গতির জন্য, এটার উত্তর হবে যে কোন বস্তু তার গতির জন্য কোন বস্তু তার গতির জন্য কাজ করার সামর্থ্যকে গতিশক্তি বলা হয়। আমি আবারও বলতেছি, দেখো, কোনো বস্তু তার গতির জন্য কাজ করার সামর্থ্যকে গতিশক্তি বলা হয়। তার মানে এটা আমরা বলতে পারি, যদি একটি সাইকেল পেডেল করে যদি তুমি আবার পেডেলটা বন্ধ রাখো, তাহলে সাইকেলটি কিছু দূর অগ্রসর হবে। তাহলে কোনো বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় তার গতিশক্তি। উদাহরণটা এই বললাম যে একটি সাইকেল যদি পেডেল করে তোমার ছেড়ে দেওয়া হয়, তাহলে সাইকেলটি কিছু দূর অগ্রসর হয়, কারণ সাইকেলটার মধ্যে গতিশক্তি ছিল। গতিশক্তির কারণে পেডেল না করার ফলেও কিছু দূর অগ্রসর হবে। সাথে সাথে পেডেল বন্ধ করার সাথে সাথে সাইকেলটি থেমে যাবে না। এখন গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। আমার এই নম্বর প্রশ্ন, এই টেস্টে চারটি প্রশ্ন আলোচনা করব আমরা। ক
গতি শক্তি কখনো গতি শক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। গতি শক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। এই সাউন্ড তো হবে না এটা স্যার, এটা একবারে হয়ে গেছে, শর্ট করে এসে তো এটা একবারে হয়ে গেছে। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গতি শক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, গতি শক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, এটা ব্যাখ্যা করো। এখন কোন বস্তুর ভর, কোন বস্তুর ভর m, কোন বস্তুর ভর m এবং বেগ v হলে গতি শক্তি m/v²। কোন বস্তুর ভর m এবং এর বেগ যদি v হয়, গতি শক্তি t ½ mv², t ½ mv², t ½ mv², t ½ mv²। বস্তুর ভর m, বস্তুর ভর m কখনো ঋণাত্মক হতে পারে না। বস্তুকে যদি তুমি মঙ্গল গ্রহে নিয়ে যাও, বস্তুটি ঠিক থাকবে, চাঁদে নিয়ে গেলেও ঠিক থাকবে, বস্তুর ভর কখনো ঋণাত্মক হতে পারে না, বস্তুর ভর কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে বস্তুর ভর m টা ঋণাত্মক হতে পারে না। আর বস্তুর বেগ v ধনাত্মক হোক ঋণাত্মক হোক, সব সময় ধনাত্মক হবে, কারণ বেগ v -2 ধরলাম, -2 সেকেন্ড ইনভার্স 1। তাহলে অতএব v² সমান -2 m সেকেন্ড ইনভার্স 1 হোল স্কয়ার, এটা +4 হবে, +4 মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 হবে। খেয়াল করো, যদি বস্তুর ভরকে বেগকে, বস্তুর ভরটা আমি বললাম, বস্তুর ভর কখনো ঋণাত্মক হতে পারে না। এই বস্তুটাকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় সেরকমই থাকবে। মনে করো এই ডাস্টারটা চাঁদে নেওয়া হলো, চাঁদে এরকমই থাকবে, ভর ঠিকই থাকবে। বস্তুর ভর হচ্ছে তার উপাদানকে, সম্পূর্ণ উপাদানকে তার বস্তুর ভর বলা হয়। এটা যদি মঙ্গল গ্রহ নিয়ে যাওয়া হয় তাহলে সেখানেও থাকবে, যে কোনো গ্রহে নিয়ে গেলে একই থাকবে। তার মানে বস্তুর ভর ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের প্রশ্নটা ছিল গতি শক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। তাহলে কোন বস্তুর ভর m হলে আর বেগ যদি v হয়, তাহলে গতি শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, তাহলে t ½ mv²। বস্তুর ভর m সব সময় ধনাত্মক, বস্তুর ভর m সব সময় ধনাত্মক, এটা চাঁদে নিয়ে গেলেও ঠিক থাকবে, মঙ্গল গ্রহে নিয়ে গেলেও ঠিক থাকবে, বস্তুর ভর m টা সব সময় ঠিক থাকবে। আর বস্তুর বেগ, এটা বস্তুর বেগ কখনো ঋণাত্মক হতে পারে না, বস্তুর বেগ কখনো ঋণাত্মক হতে পারে না। বস্তুর ভর, বস্তুর বেগ ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক, কিন্তু v² কখনো ঋণাত্মক হবে না, এটা ধনাত্মক হবে, মাইনাসের বর্গ প্লাস হয়ে যাবে। তাহলে বস্তুর ভর বেগটা যাই হোক না কেন, ঋণাত্মক হোক ধনাত্মক হোক, সেটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে বস্তুর ভর
এর আবার বস্তুর বেগ v গতিশক্তি হাফ এমভি স্কয়ার, এটা সব সময় ধনাত্মক হবে কারণ বস্তুর ভর m টা ধনাত্মক, যেখানে নিয়ে যাও মঙ্গল গ্রহে নিয়ে যাও চাঁদে নিয়ে যাও সব সময় ধনাত্মক থাকবে। এই বস্তুর বেগ v টা তোমার ধনাত্মক হোক ঋণাত্মক হোক সেটা যেহেতু স্কয়ার আছে সেজন্য ধনাত্মক হবে, ঋণাত্মক ধনাত্মক হবে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে বস্তুর বা গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, ভূমিতে আঘাত করবে, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, কত বেগে ভূমিতে আঘাত করবে। আচ্ছা, বস্তুটা যদি উপর থেকে আমরা ছেড়ে দেই, এক সময় বস্তুটি যদি বি থেকে যদি ছেড়ে দেওয়া হয়, বি থেকে যদি ছেড়ে দেওয়া হয় এক সময় এ বিন্দুতে ভূমিতে চলে আসে, তাহলে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, কত বেগে ভূমিতে আঘাত করবে। তাহলে এখানে আমরা বস্তুর ভর m সমান আদিবেগ u সমান 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, তারপরে উচ্চতা h সমান 50 মিটার, অভিকর্ষজ ত্বরণ সমান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে তোমার শেষ বেগ b সমান 1। এই শেষ বেগটায় কত বেগে আঘাত করবে, শেষ বেগটা হচ্ছে কত বেগে আঘাত করবে, এটাই আমাদের নির্ণয় করতে হবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, এটা 0 স্কয়ার 2 গুণন 9.8 গুণন 50, তাহলে এটা গুণ করলে পাওয়া যাবে যে 980, কারণ এটা আর এটা গুণ করলে 100, এই 2 আর 50 গুণ করলে 100 হবে, 100 আর 9.8 গুণ করলে 980 মিটার সেকেন্ড ইনভার্স এটা হবে। অতএব b সমান √980 মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স হবে, যে এটাকে বর্গমূল করলে 31.30 মিটার সেকেন্ড ইনভার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র। পরন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। আদিবেগ মানে শুরুতে যখন বস্তুটি b বিন্দুতে ছিল তখন তার বেগ 0 ছিল, তারপরে এই উচ্চতা ছিল যে 50 মিটার, অভিকর্ষজ ত্বরণ ছিল যে 9, অভিকর্ষজ ত্বরণ সবসময় কি 9.8, সেই বেগটি সমান হয়। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh। এখানে u হচ্ছে 0, মানগুলো বসিয়ে দিয়েছি, তাহলে এই b স্কয়ার সমান এত বের হয়েছে, তাহলে b সমান বের হবে যে √980 মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, তাহলে এটা বর্গমূল এত হবে। এখন
আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ। এখন আমরা লাস্টের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। বি বিন্দু থেকে বস্তুটি ছেড়ে দিলে বি বিন্দু থেকে বস্তুটি ছেড়ে দিলে বি বিন্দু থেকে বস্তুটি ছেড়ে দিলে বস্তুটি শক্তি ছেড়ে দিলে বস্তুটি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, শক্তি এখানে বিবিন্ধু থেকে বস্তুটি ছেড়ে দিলে বস্তুটি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আসলে তোমার শক্তি সংরক্ষণশীলতা নীতি হচ্ছে শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় না। শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। এখন আমরা তিনটা বিন্দুতে আমরা শক্তি বের করব। তাহলে বি বিন্দুতে বস্তুটি স্থির ছিল, তাহলে বি বিন্দুতে বস্তুটি বিভব শক্তি থাকবে, গতি শক্তি থাকবে না। আমি আবারও বলতেছি, বি বিন্দুতে বস্তুটি স্থির ছিল, বি বিন্দুতে বস্তুটি স্থির ছিল, এখানে গতি শক্তি থাকবে না। বি বিন্দুতে বিভব শক্তি থাকবে, গতি শক্তি থাকবে না, যেহেতু বি বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় ছিল, যেহেতু বি বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় ছিল। তাহলে বি বিন্দুতে বস্তুটির গতি শক্তি থাকবে না। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি VB সমান mgh। খেয়াল করো, বি বিন্দুতে বিভব শক্তি mgh হবে, mgh বিভব শক্তি mgh হবে। m এর মান তো আমরা জানি, বস্তুর ভর m সমান ভর m সমান 40 কেজি, তাহলে 40 বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। তাহলে m 40 g 9.8, h হচ্ছে 50 মিটার। এটা শক্তির একক জুল, শক্তির একক হচ্ছে জুল। আর এই দুটো গুণ করলে আমাদের হবে যে 19600 জুল হবে। 19600 জুল হবে। আচ্ছা, এটা একটু গোল করে আমরা দেখি 19600 হয় কিনা। তাহলে বি বিন্দুতে আমরা বিভব শক্তি বের করলাম, এখন বি বিন্দুতে গতি শক্তি,
শক্তি। বিবিন্দুতে গতি শক্তি টিপি ইকুয়াল টু 0 জুল হবে। কারণ বিবিন্দুতে তোমার স্থির ছিল, বস্তুটি যেহেতু বিবিন্দুতে স্থির ছিল সেজন্য বিবিন্দুতে বিভব শক্তি টিপি সমান 0 হবে। অতএব বিবিন্দুতে মোট শক্তি বিবিন্দুতে মোট শক্তি সমান মোট শক্তি সমান বি সমান 19,600 জোল যোগ 0 জোল, তাহলে 19,600 জোল। আমরা বিবিন্দুতে মোট শক্তি বের করলাম। তারপর বিবিন্দুতে আমি আবারও বলতেছি যে বিবিন্দুতে যে সমান গতি ছিল না, স্থির ছিল। সেই জন্য বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। বস্তুর ভর লাগবে ও বিকর্ষণ ত্বরণ লাগবে h লাগবে। তাহলে বিবিন্দু এই বিন্দু থেকে ভূমি থেকে এটা 50 মিটার উচ্চতায় ছিল, 50 মিটার উচ্চতায় ছিল। সেই জন্য এখানে বিভব শক্তিটা তোমার এই উচ্চতাটা 50 মিটার দিয়ে করতে হবে। এখন আমরা সি বিন্দুতে বিভব শক্তি, এখন আমরা বি বিন্দুর কাজ শেষ, আমরা বের করব সি বিন্দুতে বিভব শক্তি। সি বিন্দুতে বিভব শক্তি সি বিন্দুতে বিভব শক্তি বিসি সমান mgh1। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় যে বস্তুটি যখন ছেড়ে দেওয়া হবে তখন বি বিন্দু থেকে সি বিন্দুতে নেমে আসবে, বি বিন্দু থেকে সি বিন্দুতে নেমে আসবে। আর বিভব শক্তি সবসময় আমরা ধরবো যে কত মিটার উচ্চতায় আছে। তাহলে এখানে লিখবো যে সি বিন্দুতে বস্তুটি 30 মিটার উচ্চতায় আছে, 30 মিটার উচ্চতায় আছে। তাহলে অতএব h1 সমান 30 মিটার। তাহলে এখানে 40 গুণন 9.8 গুণন 30, এটা যোগ, এটা আমরা গুণ করে বের করবো। এখন গুণ করলে বের হবে যে 1200 গুণন 9.8 11,760, 11,760। সি বিন্দুতে বিভব শক্তি বের হবে যে বিসি গুণ এমজি। তাহলে সি বিন্দুতে গতি শক্তি আচ্ছা, এখানে যখন আমরা বস্তুটিকে বি থেকে ছেড়ে দিব তাহলে সি বিন্দুতে যখন আসবে তাহলে তোমার 30 মিটার গতিশীল ছিল, বস্তুটি গতিশীল ছিল, আচ্ছা, এখানে যেহেতু এসি হচ্ছে 30 মিটার, 30 মিটার এক সময় তোমার বি বিন্দু থেকে ছেড়ে দেওয়া হবে, তাহলে সি বিন্দুতে বস্তুটি গতিশীল ছিল, গতিশীল ছিল 50 50
গতিশীল ছিল, তাহলে এখানে অতএব গতিশীল ছিল, অতএব h2 সমান হবে যে 50 মাইনাস 30 মিটার সমান সমান 20 মিটার সমান সমান 20 মিটার। তাহলে এখানে হাফ m আদিবেগ 0 আর এখানে 2gh2, তাহলে 0 দ্বারা গুণ করলে 0 হবে, 0 দ্বারা গুণ করলে 0 হবে, হাফ m গুণন 2gh, এই 2 কাটা যাবে, mgh হবে। mgh আমরা এখানে m হচ্ছে 40 কেজি, 40 গুণন 9.8 গুণন 20 এত জুল। তাহলে এটা হবে যে গুণ করলে হবে 7840 হবে, 7840 হবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি অতএব সি বিন্দুতে শক্তি ই সি সমান 11760 জুল যোগ 7840 জুল, এখানে হবে যে 19600 জুল, 19600। তাহলে আমরা ইসি তো বের করে ফেললাম, ইসি তে আমরা বের করলাম। এখন বের করব যে আমরা এ বিন্দুতে মোট সি বিন্দুতে এ বিন্দুতে বিভব শক্তি এ বিন্দুতে বিভব শক্তি হচ্ছে BA 0 হবে, কারণ এখানে উচ্চতা 0, এখানে উচ্চতা 0 হবে, এখানে উচ্চতা 0, এখানে উচ্চতা 0, উচ্চতা 0। তাহলে এই বিন্দুতে গতি শক্তি হবে যে PA সমান হবে যে হাফ m v স্কয়ার, তাহলে হাফ m v স্কয়ার প্লাস 2gh, তাহলে হাফ m 0 স্কয়ার যোগ 2gh, তাহলে হাফ m গুণন 2gh কাটা mgh। এখানে আমরা উচ্চতা এই করলাম এই জন্য যে যেহেতু এই বি থেকে এ পর্যন্ত আসতে বস্তুটি মোট 40 মিটার অতিক্রম করবে, 50 মিটার অতিক্রম করবে, 50 মিটার অতিক্রম করবে। এই বি থেকে এতে আসবে, বি থেকে এতে, বি থেকে এতে আসতে মোট 50 মিটার অতিক্রম করবে, মোট 50 মিটার অতিক্রম করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 40 গুণন 9.8 গুণন 50, এটা যোগ হবে, আর 19600 যোগ হবে, 19600,
অতএব এ বিন্দুতে মোট শক্তি বিন্দুতে মোট শক্তি ই এর সমান 0 জোল প্লাস 19,600 জোল। তাহলে এটা হবে 19,600 জোল। 19,600 জোল। তাহলে আমরা দেখো ইবি পেয়েছি 19,600 জোল। আবার ইসি পেয়েছি 19,600 জোল। আবার ইএ পেয়েছি 19,600 জোল। যেহেতু ইবি আমরা ইবি মোট শক্তি এনার্জি ই মানে এনার্জি আর ইসি হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি আর ইয়ে হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি 19,600 যোগ 19,600 যোগ। অতএব যেহেতু প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি সমান অতএব এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে। শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। এখানে শক্তিকে শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এই বিন্দুতে বি বিন্দুতে এটা 19,600 জোল, সি বিন্দুতে ইসি এটা 19,600 জোল, এ বিন্দুতে ইএ এটা 19,600 জোল। আমরা তাহলে বলতে পারি যে শক্তির সংরক্ষণশীলতা নীতি সকল বিন্দুতে মেনে চলে। এই চতুর্থ অধ্যায়ে তোমরা এই বোর্ডের সৃজনশীলগুলো অনুসরণ করবে, কারণ এখানে তোমাদের যেহেতু অধ্যায় কমিয়ে দিয়েছে এবং করোনাকালীন সময়ে হয়তো প্রশ্ন তো মানে বোর্ডের গুলো করলে আমার মনে হয় কমন করবে। বোর্ডের যে একটা গতানুগতিক প্রশ্ন আছে, বোর্ডে যে সিস্টেমে প্রশ্ন করে সেগুলো করলে তোমাদের কমন করবে। আর বোর্ডের যে প্রশ্নগুলো সমাধান করে ফেলবে বাসায়, আশা করি তোমরা এখান থেকে কমন পাবে। এখান থেকে তোমরা বোর্ডের অঙ্কগুলো, বোর্ডের প্রশ্নগুলো সমাধান করলে তোমরা সবকিছু পেয়ে যাবে। যেহেতু আমার সময় নেই, আমাকে এখানে শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। বন্ধ হচ্ছে না তো? আনোয়ার সাহেবকে একটু ডাক দাও তো। আনোয়ার সাহেব মুসলিম সাহেব একটু ডাক দাও তো। ওইটা তো এন্ড তো উঠতেছে না, কারণ কি? আনোয়ার সাহেব আর মুসলিম সাহেব দেখা আছে কিনা? এন্ডের দাগটা তো উঠলো না।
এখন তো রেকর্ড হচ্ছে না। না আসেন তো, এটা ইনটু ওঠে নাই কেন? ইনটা ওঠে নাই কেন? এন্ড ওঠে নাই কেন? কোন দিছে? ইন তো দিতে পারে নাই, ইন ওঠে নাই কেন? ওই যে এখন উঠছে। দুইটা কেমনে উঠান? তখন তো উঠলো না। এখন কি ক্লাস শেষ না শুরু? আর শেষ শেষ আমার শেষ। একটা শেষ আর